আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে বললেন প্রধান উপদেষ্টা। স্বজন সহযোগীদেরও বিচারের ঘোষণা। শেখ হাসিনার স্বাস্থ্যের সাথে নির্বাচনের সম্পর্ক নেই বলে মনে করে বিএনপি। আওয়ামী লীগের অন্যায়কারীদেরও বিচার দাবি। নতুন উপদেষ্টা হিসেবে অধ্যাপক CR আবরারের শপথ। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে মূল্যবোধ তৈরিতে কাজ করার প্রত্যয়। কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভের মুখে প্রায় 4 ঘণ্টা অবরুদ্ধ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান। পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় ভবন ত্যাগ। এবং গাজীপুরে কলেজ শিক্ষার্থী হৃদয় হত্যায় 5 পুলিশের বিরুদ্ধে 15 জুন তদন্ত প্রতিবেদনের নির্দেশ। 1 কনস্টেবলকে জিজ্ঞাসাবাদের অনুমতি। এছাড়াও নিটোল তথা বিশেষ সংবাদে যা থাকছে। সাউথ কোরীয় নারীর 87 বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার খবর। Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, শেখ হাসিনার সঙ্গে তার স্বজন ও সহযোগীদেরও বিচার করা হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বিবিসি বাংলার পর আরও একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্কাই নিউজের ওয়েবসাইট ও ইউটিউবে সাক্ষাৎকারটি প্রকাশ পেয়েছে বুধবার। সাক্ষাৎকারে শেখ হাসিনার বিচার, ভারতে অবস্থান, আয়নাঘর ও নির্বাচন সহ নানা ইস্যুতে কথা বলেন অধ্যাপক ইউনূস। মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। শুধু হাসিনার নয়, তার সঙ্গে জড়িত সকল লোক, তার পরিবারের সদস্য, তার ক্লায়েন্ট বা সহযোগীদেরও বিচার হবে। হাসিনাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছি, কিন্তু নয়াদিল্লি থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হাসিনা অবশ্যই আদালতের মুখোমুখি হবেন, আর সেটা সশরীরে বাংলাদেশে উপস্থিত থেকে হোক বা অনুপস্থিতিতে ভারত থেকেই হোক। গত 15 বছর ধরে ভিন্ন মতের উপর কিভাবে অত্যাচার নিপীড়ন চালানো হয় তা তুলে ধরেন অধ্যাপক ইউনূস। আয়নাঘরে যা দেখেছি তাতে আমি হতবাক। এটি সবচেয়ে কুৎসিত জিনিস যা আপনি দেখতে পারেন, আপনি অনুভব করতে পারেন বা আপনি পর্যবেক্ষণ করতে পারেন। সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস আরও বলেন, অপরাধের সঙ্গে জড়িত মানুষের সংখ্যা এবং পরিসর বেশ বড়, এজন্য কাজ করতে সময় লাগছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার শাস্তি বিচারিক প্রক্রিয়ায় হবে, এর সাথে নির্বাচনের সম্পর্ক নেই। তিনি আরো বলেন, আওয়ামী লীগের যারা অন্যায়ের সাথে জড়িত তাদেরও বিচার করতে হবে। অন্তর্বর্তী সরকার জনগণের প্রতিনিধি নয়, তাই সংকট সমাধানের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। রাহুল রায়ের রিপোর্ট। রাজধানীর বনানীতে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশনের গোলটেবিল আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে কথা না বললেও অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে কথা বলেন তিনি। আওয়ামী লীগের যারা দুঃশাসন সবার বিচার হতে হবে, তাই না? হাসিনার তো বটেই। শেখ হাসিনার যতগুলো মামলা আছে, এগুলো তো অনেকগুলো মামলা আছে, এবং এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটা পর একটা সমাধান হতেই থাকবে। সুতরাং
বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নিত্যপণ্যের দাম ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার কথাও বলেছেন বিএনপির এই নেতা। নিত্যপণ্যের দাম বলেন, আইন শৃঙ্খলা বলেন, বিভিন্ন সমস্যা যেটা প্রতিদিন আপনারা বলছেন এটা বেড়েই চলছে, এরকম একটি অনির্বাচিত সরকারের পক্ষে এটা ট্যাকেল করা খুবই ডিফিকাল্ট। জনগণের কাছে বর্তমান সরকারের দায়বদ্ধতা বলে সেইভাবে নির্বাচিতভাবে দায়বদ্ধতা যেটা আছে সেটাও তাদের কাছে নাই। সুতরাং এখানে জনসমর্থন পুষ্ট সরকারের যে শক্তি, যে ওয়েট থাকে, যে পলিটিক্যাল ওয়েট থাকে, এটা ব্যতীত আপনি সফলভাবে এটা। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দিন যত যাচ্ছে সংকট তত বাড়ছে, তাই দরকার জনগণের ভোটে দ্রুত নির্বাচিত সরকার। আমরা এই 16 বছর আমরা যুদ্ধ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের পরিসর বাড়ল। মন্ত্রী পদমর্যাদার এক উপদেষ্টা এবং প্রতিমন্ত্রী মর্যাদার দুজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, যিনি CR আবরার হিসেবে পরিচিত। তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব নিয়ে গণমাধ্যমকে CR আবরার বলেছেন তিনি মূল্যবোধ তৈরিতে কাজ করে যাবেন। বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ মহিউদ্দিন এবং ফয়েজ আহমেদ তৈয়ব। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক এবং শরণার্থী ও শ্রম অভিবাসন বিষয়ে বিশেষজ্ঞ অধ্যাপক CR আবরার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসাবে তাকে শপথ বাক্য পাঠ করান। প্রতিমন্ত্রী মর্যাদায় নিয়োগপ্রাপ্ত দুইজন বিশেষ সহকারী হলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মঈনুদ্দিন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ফয়েজ আহমেদ তৈয়ব। রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আসেন নতুন উপদেষ্টা। আগের শিক্ষা উপদেষ্টা এবং বর্তমান পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ মন্ত্রণালয়ের বিভিন্ন কাজ সম্পর্কে তাকে জানান। সংশ্লিষ্ট কর্মকর্তারা সে সময় ছিলেন। দায়িত্ব নিয়ে পরিকল্পনার কথা জানান নতুন উপদেষ্টা। বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মূল্যবোধ তৈরিতে কাজ করবেন তিনি। আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন, আত্ম উন্নয়নের উপযুক্ত পথ, যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক উৎকর্ষে সহায়ক, এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায়। দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বলে জানান অধ্যাপক CR আবরার। অনেক কিছুই আছে যেগুলো হয়তো 8-10 মাসের মধ্যে যায় সরকারের মেয়াদকালীন সময়, যেটা বললেন যে ছোট ছোট বিভিন্ন জায়গায় নানান রকমের রাষ্ট্র হয়তো আছে, সেগুলোকে ঠিক করে সেটাকে কার্যকর করা, দ্যাট ইজ দ্য গোল। সবার সহযোগিতায় শিক্ষা খাতের সমস্যা সমাধান এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনে কাজ করবেন বলেও জানান নতুন উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। মানুষ এখন ব্যাংকে টাকা না রেখে সিন্ধুকে টাকা রাখছে বলে মন্তব্য করেছেন শেয়ার বাজার বিশ্লেষক আহমেদ রশিদ লালী। বলেছেন, পাকিস্তানের আদলে শেয়ার বাজারকে গতিশীল করে এই টাকা অর্থনীতির মূল ধারায় ফিরিয়ে আনা সম্ভব। পরাগ আসিমের রিপোর্ট। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর টানা কয়েকদিন ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল দেশের শেয়ার বাজার। তবে কয়েকদিন যেতে না যেতেই আবার পতনমুখী ধারা শুরু হয় শেয়ার বাজারে। কমে যেতে থাকে লেনদেনের পরিমাণ, যা এখনও চলমান। বাজারে একের পর এক জরিমানা, একের পর এক শাস্তি দিচ্ছে, মানুষ ভয়ে আতঙ্কিত হচ্ছে, বরাবর বিনিয়োগ করে সাইড লাইনে চলে যাচ্ছে। কি কি জরিমানা আছে এগুলো তো ফাইন্ড আউট করা আছে, একসাথে করো, তাহলে বাজারটা একটা পর্যায়ে গিয়া সে থেমে যাবে, তারপরে কামব্যাক করবে। শেয়ার বাজারে পতনের ধারা ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির প্রতি কিছু পরামর্শ দিয়েছেন এই বিশ্লেষক। 550 কোটি টাকা, 350 কোটি টাকা এত বড় বড় ফাইন যে করছেন, তো এই জিনিসগুলা তো আপনাকে ক্লিয়ার করতে হবে, এইটা আমি এই জন্য করেছি, এবং এইটার ক্যালকুলেশনটাই, এই জিনিসগুলাকে রেগুলেটরকে ঠিক করে আসতে হবে, আদারওয়াইজ এই পুঁজিবাজারে একটা ডিপ্রেশন থাকবেই। পুঁজিবাজার গতিশীল হলে অর্থনীতি গতিশীল হবে বলে মন্তব্য তার। পাকিস্তানে যে অবস্থা দাঁড়িয়ে গেছিল ব্যাংক সেক্টর অ্যান্ড পুঁজিবাজারের,
যে 40-45 হাজারে ইন্ডেক্সে আইসা আটকায় গেছিল। উনারা একটা সিদ্ধান্ত নিলেন যে এই যে সিন্ধুকের টাকাগুলো সব আটকে আছে, ব্যাংকিং চ্যানেলে আসতেছে না, তো এইটাকে কিভাবে ব্যাংকিং চ্যানেলে আনা যায়। তখন ওনারা চিন্তা করে করলো যে আমরা এই পুঁজি বাজারকে ভাইব্রেন্ট করি। আজকে পাকিস্তানে 1 লাখ ইন্ডেক্স ছাড়িয়ে গেছে, বাংলাদেশেও সিন্ধুকে অনেক টাকা আছে, কারণ যেহেতু ব্যাংকিং সেক্টরটা একটু তড়বড় আছে বিধায় অনেকে সেই কনফিডেন্স পাচ্ছে না ব্যাংকে রাখতে। বিনিয়োগকারীরা বলছেন নিয়ন্ত্রক সংস্থাকে এমন নীতি গ্রহণ করতে হবে যাতে শেয়ার বাজারে দীর্ঘদিনের বঞ্চনার অবসান হয়। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগ দাবি করেছেন সংস্থার কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায়ে প্রায় 4 ঘণ্টা চেয়ারম্যানকে অফিসে অবরুদ্ধ করে রাখেন তারা। পরে সংবাদ সম্মেলনে কর্মকর্তা কর্মচারীরা বলেন, BSEC চেয়ারম্যান পদত্যাগ না করলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাবেন তারা। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। BSECর নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ শুরু করেন। BSECতে নতুন কর্তৃপক্ষ যোগ দেওয়ার পর সাইফুর রহমানকে OSD করা হয়েছিল। মঙ্গলবার তাকে অবসরে পাঠানো হয়। এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে বেলা 11টার দিকে BSEC ভবনে চেয়ারম্যান ও অন্যান্য কমিশনারদের অবরুদ্ধ করেন সংস্থার কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তারা BSEC চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেন। পরে 2টার দিকে সেনাবাহিনী একটি দল BSEC কার্যালয়ের সামনে আসেন। বেলা 3:30টার দিকে তাদের পাহারায় BSEC ভবন ত্যাগ করেন সংস্থার চেয়ারম্যান ও অন্যান্য কমিশনরা। বিকেলে সংবাদ সম্মেলনে সংস্থার কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে কর্মবিরতির ঘোষণা দেন নির্বাহী পরিচালক মাহবুবুল আলম। দাবি ছিল জরুরি মিটিং কল করে নির্বাহী পরিচালক সাইফুর রহমানের বাধ্যতামূলক অবসরের অবৈধ আদেশ প্রত্যাহার করতে হবে। বিতর্কিত তদন্ত প্রতিবেদনের মাধ্যমে কমিশনের কর্মকর্তা কর্মচারীদের শোকজ বন্ধ করতে হবে এবং পূর্বে প্রদত্ত শোকজসমূহ প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। আমাদের এই দাবি যদি না মানা হয়, অর্থাৎ পদত্যাগের দাবি, না মানলে কালকে থেকে আমরা কর্মবিরতিতে যাব। কমিশনের সকল স্তরের কর্মচারীরা কর্মবিরতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান কর্মকর্তা কর্মচারীরা। গুরুদণ্ড তো। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। নগদ টাকার ঘাটতিতে থাকা কয়েকটি দুর্বল ব্যাংকের কর পেতে ঝামেলায় পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। ব্যবসা বান্ধব কর ব্যবস্থা নিয়ে আলোচনায় NBR চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, এবারই প্রথম অদ্ভুত অভিজ্ঞতা হচ্ছে তাদের। ব্যাংক পে অর্ডার কিংবা চেক দিয়েছে ঠিকই, তবে তা ক্যাশ করা যাচ্ছে না, কেননা ওইসব ব্যাংকে চরম তারল্য সংকট রয়েছে। আলোচনায় কয়েকজন বিদেশি বিনিয়োগকারী বলেছেন, আলোচনা না করে হুটহাট কর বৃদ্ধির ফলে তাদের আস্থা নষ্ট হচ্ছে। রিজভিনাজের রিপোর্ট। গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের আয়োজনে সোনারগাঁও হোটেলে ভবিষ্যতে শিল্পায়ন উপযোগী কর ব্যবস্থা নিয়ে আলোচনা। দেশি বিদেশি বিনিয়োগকারীরা বলেন, তাদেরকে NBR এর আস্থায় নিতে হবে। অবিশ্বাস থাকলে কখনোই রাজস্ব আয়ের লক্ষ্য পূরণ হবে না। So if we can get together, try to identify the top taxpayers in the country, we try to sit with you and try to help you, sir, to see, sir, how we can fulfill your desire of collecting more tax, keeping the more tax, and if we can try to make the tax structure more compliant. It has had a huge bearing on our profitability, pretty much because our margins have come down and costs are going up every day. It also has an impact therefore on our sustainability and of course in our confidence, in the business confidence. NBR চেয়ারম্যান বলেন, তিনিও চান ব্যবসায়ীদের ন্যায়সঙ্গত দাবিগুলো মানতে। তবে বাস্তবতা হলো, সবার কথা শুনলে চলতি অর্থবছরেই 50,000 থেকে 1 লাখ কোটি টাকা রাজস্ব ঘাটতি হবে। গভর্নরের সাথে আমার অনেকবারই আলাপ হয়েছে, তো ওনার বক্তব্য হচ্ছে ওদের তো টাকা নেই, আমরা তো ডিপোজিটরদেরকে দেওয়ার জন্য কিছু টাকা দিচ্ছি, কিন্তু ট্যাক্স দেওয়ার মতো তো টাকা দিতে পারবো না। ব্যাপারটা এরকম, যেমন আমার কাছে একটা বড় একটা ব্যাংকের অনেকগুলো টাকার পে অর্ডার আছে, 265 কোটি টাকার পে অর্ডার, বাট আই ক্যানট ক্যাশ ইট। We want national consensus document. National consensus document, and we are confident we will be able to produce it, and that will address the two issues
the investment friendliness of the tax policies and the generation of sustainable development or generation of revenue. আগামী বাজেটে ব্যবসা বান্ধব কর ব্যবস্থা গড়ে তোলার দিক নির্দেশনা থাকবে বলে আশ্বস্ত করেন এনবিআর চেয়ারম্যান। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের কয়েক লাখ শ্রমিকের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক মান পূরণ করে দেশের শ্রম আইন সংস্কার করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। 10 থেকে 20 মার্চ জেনেভায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শ্রম সংস্থার 353তম অধিবেশনের আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকের সময় প্রধান উপদেষ্টা এই নির্দেশ দেন। আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। প্রধান উপদেষ্টা বলেন, সবকিছু ইতিবাচক করতে হবে, কোনো অজুহাত দিতে আমরা এখানে আসিনি। প্রধান উপদেষ্টা দেশের শ্রম খাতে শ্রমিকদের জন্য বীমা কভারেজ এবং স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে কর্মকর্তাদের আহ্বান জানান। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে করা মামলায় ন্যায় বিচার নিশ্চিত করতে প্রসিকিউশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাইট টু ফ্রিডমের প্রধান সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যার অভিযোগে সাবেক ওসি কে এম আশরাফ উদ্দিন, মোহাম্মদ শফিকুল ইসলাম, কনস্টেবল আকরাম হোসেন, ফাহিম হাসান, মাহমুদুল হাসান সজীবের বিরুদ্ধে 15 জুন তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর কনস্টেবল আকরাম হোসেনকে 11 মার্চ জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন আদালত। মাজহারুল হক মান্নার রিপোর্ট। গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের কোনাবাড়িতে নিহত হন কলেজ ছাত্র হৃদয়। সেই ঘটনায় হওয়ায় মামলায় সাবেক ওসি, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও 3 কনস্টেবলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন কোনাবাড়ী থানার সাবেক ওসি কে এম আশরাফ উদ্দিন, গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম, কনস্টেবল আকরাম হোসেন, ফাহিম হাসান ও মাহমুদুল হাসান সজীব। শুনানি শেষে তাদের বিরুদ্ধে আদেশ দেন আদালত। জুলাই বিপ্লবের যোদ্ধা হৃদয় হোসেনকে পিঠে রাইফেল ঠেকিয়ে গুলি করে হত্যা করে এবং গোটা দুনিয়ায় এই নির্মম দৃশ্য মিডিয়ার কল্যাণে এটা দেখেছে। সেই আকরাম হোসেন আজকে এখানে উপস্থিত ছিল কোর্টে। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে কে তাকে এই রাইফেল দিয়ে গুলি করার হুকুম দিয়েছিল এবং তার সাথে কারা কারা ছিল তাদেরকে আইডেন্টিফাই করার জন্য, তার হুকুমদাতাদের আইডেন্টিফাই করার জন্য এবং তার লাশটি কোথায় নিয়ে গিয়ে গুম করা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে সেটা উদ্ধার করার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোর্টের কাছে 1 দিনের অনুমতি চেয়েছি। আগামী 11 মার্চ তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব। রাইট টু ফ্রিডম নামে আমেরিকার একটি থিঙ্ক ট্যাঙ্কের প্রধান সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও কূটনীতিক জন ডেনিলোভিস ট্রাইব্যুনালে আসেন। তবে প্রসিকিউশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি। এ বিষয়ে জানান চিফ প্রসিকিউটর। তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন। তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান। বিচার নিয়ে কোনো রাজনৈতিক দল মন্তব্য করছে কিনা তা দেখার চেয়ে আইন অনুযায়ী বিচার হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। নদী দখল ও দূষণের সাথে জড়িতদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন কমিশনের সাথে বৈঠক করে সংস্থাটি। পরে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বলেন, নদী দখলকারীরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে। এ বিষয়ে উচ্চ আদালতের রায়ের পরামর্শ রয়েছে। নির্বাচন কমিশন অন্যান্য আইন সংশোধনের সাথে এই বিষয়টি সংশোধন করার বিষয়ে একমত হয়েছে বলেও উল্লেখ করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রতিনিধিরা। আমরা বলেছি যে এই যে গণপ্রতিনিধিত্ব আদেশ সেটাকে সংশোধন করে একটা বিধান এখানে সংযোজন করা যে নদী দূষণ ও দখলকারী যারা হবে তারা জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য হবে। গাবতলীর বেড়িবাঁধ এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় 25টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উত্তর সিটি প্রশাসক জানিয়েছেন, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। তবে কোনো পূর্ব নোটিশ না দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনায় ক্ষোভ জানিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। আক্তার হোসেনের রিপোর্ট।
গাবতলী পশুর হাট সংলগ্ন বিজিবি মার্কেট ও আশপাশের ইট বালু ও পাথরের গদিঘর সহ আশপাশের এলাকায় অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পূর্ব ঘোষণা ছাড়া অভিযান পরিচালনা করায় ক্ষুদ্র ব্যবসায়ীদের তোপের মুখে পড়ে প্রশাসক সহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ টিম। পরে 1 সপ্তাহের নোটিশ দিয়ে অভিযান বন্ধ করেন তারা। কি কারণে বাংলো কোয়াবানো কিছুদিন আগে এসে টাকা লয়ে গেছে, যারা বাংবাড়ি ছিল টাকা লয়ে গেছে, টাকা দিছি। আমরা গেলে এখানে মাগনা থাকি না, সরকারি জায়গায় এই মাটিটা গেলে মাগনা থাকি না, এই মাটিরও ভাড়া দিই আমরা, প্রতিটা মাসে মাটিটা ভাড়া দিই, প্রতি মাসে মনে করেন 6000 টাকা করে ভাড়া দিই। এই গরুটা সরকারে আমরা হাসিল ঘরে বাজাই, হাসিল ঘরে মেচে সরকারের নগে বুঝি, তাহলে এটা কেমনে কি? কত বছর এই গরু আর তত বছর আমাকে দোকান, তত বছরই দোকান আমরা হাসিল ঘরে ভাড়া দিচ্ছি, হাসিল ঘরে মেচে বুঝছি। তারা বলতো, তারা সকলে হাসিল বলতো যে আপনাকে 1 ঘন্টা সময় দিলাম, বেকুন নিয়ে আসছে ভালো কথা। এরা যদি বলতো যে ঠিক আছে আপনারা মাল সরাই দেন, 1 ঘন্টা টাইম দিলাম, আপনারা মাল সরাই দেন, এই যে ক্ষতিটি করছে। উত্তর সিটির প্রশাসক জানান, অবৈধভাবে সরকারি জায়গা দখলে রাখার সুযোগ নেই, কেউ চাইলে বৈধভাবে ভাড়া নিতে পারেন। এই যে গদিগুলা ভেঙেছি সেটা হচ্ছে তার ব্যবসায়িক টাকা কালেকশনের কাউন্টার, এটা আমরা বন্ধ করেছি প্রতীকীভাবে, যেন তারা আমাদের সাথে যোগাযোগ করে। আমরা আসলাম আর কথা বলে চলে গেলাম, এটা তো তখন আপনারাই বলবেন যে আমরা এদের সাথে নেগোশিয়েট করে ফেলেছি। তো সুতরাং স্বাভাবিকভাবেই আমরা কোনো ধরনের অবৈধ ব্যবসা এবং কোনো ধরনের অবৈধ দখলদারি আমরা সহ্য করব না। সিটি কর্পোরেশন জানিয়েছে, রাজধানীর যেসব মাঠ ও খাল অবৈধভাবে দখলে আছে সেগুলো দখলমুক্ত করতে যৌথ অভিযান পরিচালনা করা হবে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। রংপুরে সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশনের উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। সম্মিলিত সামরিক হাসপাতালে প্রথম ধাপে নির্বাচিত 4 জন অসচ্ছল রোগীকে ছানি অপারেশন সহ চশমা ও ওষুধ প্রদান করা হয়। 66 পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান অপারেশন পরবর্তী রোগীদের সাথে কুশল বিনিময় করেন। এই সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে 20 ফেব্রুয়ারি রংপুর নগরীর শীতল ক্যান্টনমেন্ট ডায়াগনস্টিক সেন্টারে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প করে সেনাবাহিনী। এতে 336 জন রোগীকে চিকিৎসা সেবা, ওষুধ ও চশমা দেওয়া হয়। চোখের ছানি অপারেশন করা প্রয়োজন এবং তারা যারা অসহায়, এর মধ্যে প্রাথমিক পর্যায়ে আমরা এই 4 জন রোগীকে বিনামূল্যে আমাদের সম্মিলিত সামরিক হাসপাতাল রংপুরে চিকিৎসা সেবা চোখের অপারেশন করা হয় এবং পর্যায়ক্রমে আমরা বাকিদেরও এই অপারেশনটা সম্পন্ন করার প্রক্রিয়াধীন রয়েছে এবং রমজানের পরে আমরা পর্যায়ক্রমে করব এবং একই পদ্ধতিতে আমাদের যে চক্ষু ক্যাম্প এটাও আমাদের অব্যাহত থাকবে। আমাদের এবারে প্রসঙ্গ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। আমদানি পণ্যের উপর শুল্ক আরোপের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপ করেছে কানাডা। মেক্সিকো ও চীন যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছে। মেক্সিকো ও কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের উপর 25% আর চীন থেকে আমদানি করা পণ্যে অতিরিক্ত 10% শুল্ক মঙ্গলবার কার্যকর হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো $30 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্য আমদানিতে তাৎক্ষণিকভাবে 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। একই সাথে যুক্তরাষ্ট্র কানাডার বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ বন্ধ করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। নিটুল টাটা, বিশেষ সংবাদ। শিক্ষা অর্জনে বয়স যেন কোনো বাধা নয়, সেটি প্রমাণ করলেন সাউথ কোরিয়ার 87 বছর বয়সী এক নারী। এই বয়সে কিম গ্যাপ নিও নামের ওই নারী বিশ্ববিদ্যালয় জীবন শুরু করতে যাচ্ছেন। কিমের জন্ম 1938 সালে। কোরিয়া জাপানের দখলমুক্ত হওয়ার পর প্রাথমিক বিদ্যালয়ে যেতে শুরু করেন কিম। তবে বাবা মারা যাওয়ার পর ছোট ভাই বোনদের দায়িত্ব নেয় আর পড়াশোনা হয়নি তার। এরপর অল্প বয়সে বিয়ে করলেও স্বামী মারা যায়। 5 মেয়েকে লালন পালন করতে তার বয়স দাঁড়ায় 80 বছরে। এরপর কিম সিদ্ধান্ত নেন বিদ্যালয়ে ফিরবেন। এক বন্ধুর সহযোগিতায় ভর্তি হন স্কুলে, এরপর ইলসাং উইমেন্স হাই স্কুলে। আগামী মাসে সুকমাইয়াং উইমেন্স ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার অপেক্ষায় আছেন তিনি। পড়বেন সমাজ কল্যাণ নিয়ে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
পানামা খালের দুটি বন্দর কিনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের প্রবেশ পথে এই বন্দর দুটির অবস্থান। বিবিসি জানিয়েছে হংকং ভিত্তিক কোম্পানি সিকে হাচিসন হোল্ডিং এই বন্দর দুটির বেশিরভাগ অংশীদারিত্ব বিক্রিতে সম্মত হয়েছে। প্রায় $23 বিলিয়ন বন্দর দুটি কিনতে যাচ্ছে মার্কিন বিনিয়োগ সংস্থা ব্ল্যাকরক। এ বিষয়ে পানামা সরকারের অনুমোদন এখনও বাকি রয়েছে। কয়েক সপ্তাহ আগে পানামা নিয়ন্ত্রণে নেয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 80 কিলোমিটার দীর্ঘ পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে মালামাল পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতি বছর প্রায় 18,000 জাহাজ এই খাল দিয়ে যাতায়াত করে। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল সংবাদে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বেলা 11:36 এই ভূমিকম্প হয়। উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব 449 কিলোমিটার। উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.6। ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ নিয়ে গত 10 দিনে 4 বার দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হলো। এবারে রয়েছে খেলার খবর। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে বললেন প্রধান উপদেষ্টা। স্বজন সহযোগীদেরও বিচারের ঘোষণা। শেখ হাসিনার শাস্তির সাথে নির্বাচনের সম্পর্ক নেই বলে মনে করে বিএনপি। আওয়ামী লীগের অন্যায়কারীদেরও বিচার দাবি। নতুন উপদেষ্টা হিসেবে অধ্যাপক CR আবরারের শপথ। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে মূল্যবোধ তৈরিতে কাজ করার প্রত্যয়। কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভের মুখে প্রায় 4 ঘণ্টা অবরুদ্ধ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান। পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় ভবন ত্যাগ। এবং গাজীপুরে কলেজ শিক্ষার্থী হৃদয় হত্যায় 5 পুলিশের বিরুদ্ধে 15 জুন তদন্ত প্রতিবেদনের নির্দেশ। এক কনস্টেবলকে জিজ্ঞাসাবাদের অনুমতি। এরই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।